মেয়েদের হয়ে ছেলেদের চুলের প্রশংসা করছো? কেন করা যায় না? না, এটা তো নিয়মের বাইরে। প্রশংসা তো ছেলেরা মেয়েদেরকে করে, এখন উল্টো হয়ে গেল না? একেবারেই না। মেয়েরাও তাদের প্রিয় পুরুষের প্রশংসা করতে পছন্দ করে। ফারজাদ মাথা তুলে চাইল প্রিয়তার দিকে, হেসে বলল। প্রিয় পুরুষ? বাহ। প্রিয়তা হাসলো ক্ষীণ। উঠে বসলো ফারজাদ, বলল। বাসর রাতের উপহার তো এখনো তোমাকে দেয়া হয়নি, দাঁড়াও আনছি। ফারজাদ উঠে গিয়ে আলমারি খুললো, একটা প্যাকেট বের করে আবার এসে বসলো পূর্বের স্থানে। প্রিয়তা ফ্যালফেল করে চেয়ে বলল। কি আছে এটাতে? ফারজাদ প্যাকেট খুলে একটা ছোট্ট বক্স বের করলো, তারপর বক্সটা মেলে ধরলো প্রিয়তার দিকে। অবাক হলো প্রিয়তা, বলল। এই চাকরিটা তো নতুন হয়েছে, এর মাঝে এত খরচ? প্রিয়জনকে উপহার দেওয়ার সময় খরচের কথা মাথায় আসে না প্রিয়তা। আর সেই প্রিয়জন যদি হয় নিজের বিবি, তাহলে তো আরো আগেই না? সে আলতো হাতে প্রিয়তার হাতটা নিজের হাতে তুলল, অন্য হাতে আংটিটি তুলে পরিয়ে দিল প্রিয়তার অনামিকা আঙ্গুলে। ডায়মন্ডের বড় পাথরটা যেন চিকচিক করছে। ফারজাদ হাতটা একটু উঁচু করে তার ঠোঁটের কাছে নিয়ে চুম্বন করলো। ঢোক গেল প্রিয়তা। একটু আগে অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। ফারজাদ দু হাতে আগলে নিল তার বিবির হাত চুগর, বলল। আরো একবার ওয়াদা করো, আমার ছেড়ে যাবেন না? হ্যাঁ, প্রমিস, কখনো যাব না। আমার পুরো জীবন আমি আপনার হাতে সঁপে দিলাম। ফারজাদ তৃপ্ত বোধ করলো। মায়ের অতীত এখনো তাকে ভীত করে, তাই তো এত ওয়াদা দিচ্ছে সে। প্রিয়তা বলল। আমি যে কিছু দেইনি। ফারজাদ কিঞ্চিত হাসলো, বলল। চাইলেই তো দিতে পারো। প্রিয়তা মুখ ভার করেই বলল। আমার কাছে এখন দেওয়ার মতো কিচ্ছু নেই। আমি কিছু কেনার সুযোগও পাইনি। ফারজাদের ঠোঁটে হাস্যরেখা চওড়া হলো, বলল। না কিনেই তো অনেক কিছু দেয়া যায়। কি? খানিকটা এগিয়ে এলো ফারজাদ, ক্ষীণ সুরেই বলল। ভালোবাসা, যেটা অনেক কিছুর বিনিময়ে তুমি কিনতে পারবে না, অনেক সম্পদ ব্যয় করেও যেটা হাসিল করা যায় না, সেই সব থেকে মূল্যবান, মহামূল্যবান জিনিসটা আমার তোমার থেকে চাই প্রিয়তা। দিবে না? এভাবে চাইলে কি আর কেউ না দিয়ে থাকতে পারে? এটা যত দামি জিনিসই হোক না কেন, আমি আপনাকে দিতে একটু কৃপণতা করব না। ফারজাদের চোখ মুখ উজ্জ্বল, ভালোবাসার সুখের আজ প্রমাণ পেল বোধ হয়। সে এগিয়ে এসে প্রিয়তার কপালে নিজের ভালোবাসা জাহির করলো, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল। আমিও না, একটুও না। রাতের খাবারের পর মমি নিজের ঘরে গিয়ে শুয়েছে। রান্নাঘরের টুকটাক শাশুড়িকে সাহায্য করছে প্রিয়তা, যদিও দিলরুবা বেগম তাতে ঘোর আপত্তি, তবে প্রিয়তাও শুনতে নারাজ। সে কাজ করার ফাঁকেই বলল। মা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বলো? আপনি আবার রেগে যাবেন না তো? দিলরুবা বেগম তার দিকে চেয়ে প্রসন্ন হাসলেন, বললেন। না, রাখবো না, বলো। প্রিয়তা তাকালো, ইতস্তত সুরেই বলল। মা, বাবা কোথায়? দিলরুবা বেগমের কর্মরত হাত যুগল থমকালো। প্রিয়তার দিকে চাইলেন তিনি, জিজ্ঞেস করলেন। হঠাৎ এই প্রশ্ন? আসলে এ বাড়িতে আসার পর থেকেই মাথায় প্রশ্নটা ঘুরছিল। আর এ বাড়ির কোথাও বাবার তেমন কোনো স্মৃতিই দেখলাম না, তাই জানতে ইচ্ছে হলো আর কি। মানুষ মারা গেলে স্মৃতি হয়ে বেঁচে থাকে, আর হারিয়ে গেলে হয়ে যায় বিলীন। উনি হারিয়ে গেছেন, তাই ওনার সমস্ত স্মৃতিও বিলীন হয়ে গিয়েছে। থমথমে শোনালো দিলরুবা বেগমের স্বর। প্রিয়তার আগ্রহ কমছে না, সে সাহস নিয়ে জিজ্ঞেস করলো। কিভাবে হারালো মা? দিলরুবা বেগম তার দিকে তাকাতেই প্রিয়তা অপ্রস্তুত হয়ে বলল। আপনি বলতে না চাইলে আমি জোর করব না। দীর্ঘশ্বাস ফেললেন দিলরুবা বেগম, বললেন। আমি বলতে চাইছি না। প্রিয়তা বলল। সমস্যা নেই, যতটুকু বলেছেন ততটুকুই যথেষ্ট। সে আবার মনোযোগ দিল নিজের কাজে। দিলরুবা বেগম ভাবছেন অন্য কথা। আর কতদিন ওই লোকটার পরিচয় লুকিয়ে রাখবেন তিনি? নিজের মেয়েটার কাছেও লুকিয়ে এসেছেন এতদিন, আর এখন প্রিয়তার কাছেও। এভাবে কি আজীবন চলবে, নাকি হুট করে একদিন বদলে যাবে সবকিছু? যদি সত্যিই বদলে যায়, তবে আবার নতুন করে কি করে সামলাবেন নিজেকে? সময় যাচ্ছে আপন গতিতে। পাকিস্তানে এসেছে 2 সপ্তাহের অধিক হয়ে গিয়েছে। এরই মাঝে দুই পরিবারের পাকা হলো আরও একটি বিয়ের সিদ্ধান্ত, নিহাল আর মমির বিয়ে। পরশুই প্রিয়তার পরিবার আসছে। দিলরুবা বেগমের বাড়িতে এক বিয়ের আমেজ। মমি এদিকে লজ্জায় কুণ্ঠিত, গাল নাক লাল হয় একটু পর পর।
তার সাথে ওই ঝগড়ুটে ছেলে নিহালের মেসেজ তো আছে। ছেলেটা এত লজ্জায় ফেলে তাকে একটু আগে মেসেজই লিখেছে সে মমিকে লাল টুকটুকে বউ বানিয়ে বাংলাদেশে নিয়ে আসবে। লাল ছাড়া বিয়েতে অন্য কোনো রঙের শাড়ি অ্যালাউ হবে না, নিহালের কড়া নির্দেশ। মমি মেনে নিল। নিহালের সাথে আজকাল ঝগড়ার চেয়ে বেশি প্রেম প্রেম আলাপ হচ্ছে তার, আর প্রতিবারই সেসব ভেবেই বিপ্রায় আরক্ত হচ্ছে সে। অফিস থেকে ফেরার পথে ফারজাদ ড্রাইভারকে বলে গাড়ি থামালো। রাস্তার ডানে দেখলো একটা বাচ্চা কিছু ফুল নিয়ে বসেছে। সে নেমে এলো গাড়ি থেকে, বাচ্চাটার কাছ থেকে গিয়ে বেশ কিছু ফুল কিনলো। টাকা দিয়ে ফিরে আসার জন্য ঘুরতেই দেখলো তার থেকে কিছুটা সামনে রফিক সাহেব ফোনে কথা বলছেন কারোর সাথে। অপেক্ষা করে চলে আসতে চেয়েও থামতে হলো তাকে। রফিক সাহেবই ডাকলেন। ফারজাদ এগিয়ে গেল, ভদ্রতার খাতিরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন স্যার? আমার মেয়েটা ভালো নেই, এখন সুস্থ হয়নি, আমি ভালো থাকবো কি করে? ফারজাদ মাথা নোয়ালো, দুঃখ প্রকাশ করেই বলল। আমি ওনার সুস্থতা কামনা করছি। তাচ্ছিল্য হাসি ফুটল রফিক সাহেবের মুখে। অকপটে বললেন, তোমার জন্যই যার এই অবস্থা, তুমি তার সুস্থতা কামনা করছো? ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আপনার ভুল ধারণা এখনো ভাঙেনি স্যার। সময় থাকতে মেয়েকে একটু শাসন করলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। রফিক সাহেব ক্ষিপ্ত সুরেই বললেন, তুমি এত নিষ্ঠুর কেন ফারজাদ? আমার মেয়েটাকে গ্রহণ করলে কি হতো? ফারজাদের এসব কথা পছন্দ হচ্ছে না মোটেও, তাও শান্ত সুরে সে বলল, আমার জানা নেই কি হতো। আমি পুরনো কথা শুনতে চাইছি না স্যার। বাসায় যাওয়ার দাওয়াত রইল, আমার স্ত্রীকে গিয়ে দেখে আসবেন। রফিক সাহেব অবাক হয়ে বললেন, তুমি বিয়ে করেছো? জি স্যার। আমার মেয়েটাকে একটা সুযোগও দিলে না? আমি দুঃখিত স্যার, তবে আপনার কথাগুলো অপ্রাসঙ্গিক। আমি আসছি। আসসালামু আলাইকুম। ফারজাদ চলে এলো সেখান থেকে। সুন্দর মনটা বিরক্তিতে ভরে উঠল তার। যারাকে কোনো কারণ ছাড়াই তার বড্ড অপছন্দ ছিল, আর কালো জাদুর বিষয়টার পর তো সেটা মাত্রা আরো দ্বিগুণ হয়েছে। বাড়ি ফিরেছে সে। দরজার শব্দ হতেই প্রিয়তা এসে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে ফারজাদ। ঠোঁটে লেগে আছে চমৎকার সুন্দর হাসি, পেছনে 2 হাত। প্রিয়তা সেটা খেয়াল করেই বলল, পেছনে কি? কই কিছু না তো। প্রিয়তা একটু উকি দিয়ে দেখার চেষ্টা চালায়, বলল, অবশ্যই কিছু একটা আছে, সারপ্রাইজ কিছু। মমির বিয়ের জন্য? ফারজাদ হেসে হাতটা এগিয়ে আনলো। তার হাতে এত ফুল দেখে চমকালো প্রিয়তা। খুশিতে চোখ মুখ উচ্ছ্বাসিত হয়ে উঠল। জিজ্ঞেস করলো, কার জন্য? ফর মাই ওয়ান অ্যান্ড অনলি বিলাভড ওয়াইফ। প্রিয়তা খুশি হয়ে সবকিছু নিল, বলল, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কাল কয়টায় আসছেন? কেন কেন আর তোর সইছে না বুঝি? মমি অপ্রস্তুত হয়ে বলল। মোটেও তা না, এমনি জানতে চাইছি। অপর পাশে হাসলো নিহাল, বলল, মিথ্যেটাও আপনি গুছিয়ে বলতে পারেন না ঠিক। কোনটা মিথ্যে? আমার জন্য অস্থির হচ্ছেন না? না। অবশ্যই হচ্ছেন, আপনার কম্পিত স্বর জানান দিচ্ছে যে সব। রাখছি তাহলে। কেন রাখবেন? কথা শেষ হয়নি আমার। মমি ছোট্ট ঢোকিল, বলল, আর কি বলবেন? আমাকে ভয় পান? না তো। তবে কথা বলার সময় এত ভিত শোনায় কেন? আগে তো এমন মনে হতো না। ঝগড়া তো বেশ উঁচু স্বরে করতেন, আজকাল এত লজ্জা বাড়ছে যে। মমি ঠোঁট কামড়ে হেসেই বলল, তখন কি আর জানতাম আপনার সাথে আমার বিয়ে ঠিক হবে? নিহাল হাসলো সেই কথা শুনে, বলল, জানলে বুঝি আর ঝগড়া করতেন না? ঝগড়া আমি করি না, আপনি করেন। আপনার মতন ঝগড়ুটে ছেলে আমি দুটোও দেখিনি। সেম টু ইউ। মমি কপাল কুঁচকেই বলল, কিসের সেম টু ইউ? ঝগড়ুটে আপনি, আমি না। আপাতত মেনে নিচ্ছি, পুরো ভবিষ্যৎ তো পড়েই আছে। তখন না হয় দেখা যাবে কে ঝগড়ুটে আর কে শান্তশিষ্ট ভদ্র ভালো মানুষ। ঠিক আছে, দেখা যাবে। রাখছি এখন, কাল সাবধানে আসবেন, আমি অপেক্ষায় থাকব। কেন, ঝগড়া করার জন্য? মমি রগর সুরে বলল, না, বিয়ে করার জন্য। বলেই ফোনটা কেটে দিল সে। লজ্জায় আর অস্বস্তিতে বালিশে মুখ কুঁজে কাটিয়ে দিল বাকি রাতটা। বাতাসে আজ আনন্দের ঘ্রাণ, খাবারের ঘ্রাণও বটে। রান্নাঘরে দিলরুবা বেগম নানান আয়োজনে ব্যস্ত। প্রিয়তাও সাহায্য করছে তাকে।
রান্নার মাঝে দিল্লুবা বেগম বললেন, আমি আজ কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না প্রিয়তা। আমার বান্ধবী আমার বাড়িতে আসছে। প্রিয়তার চোখে মুখেও একই উচ্ছ্বাস। বলল, মা আমারও খুশি লাগছে। তিনি প্রিয়তার দিকে চেয়ে বললেন, বিয়ের পর নিজের পরিবারকে কাছে পেলে খুব ভালো লাগে, তাই না? জি মা, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। দিল্লুবা বেগম দীর্ঘশ্বাস ফেলে চামচ নিয়ে তরকারি নাড়াতে নাড়াতে বললেন, কোনোদিন এমন সৌভাগ্য হয়নি তো, তাই বুঝতেও পারিনি। এখানে আসার পর আমি সব হারিয়েছি। পরক্ষণে আবার তিনি বললেন, যাকগে, পুরনো কথা তুলে আর সুন্দর দিনটাকে নষ্ট করি না। আর তুমি যাও তো, গিয়ে গোসল টোসল করে একটা সুন্দর শাড়ি পরো। আর একটু থাকি এখানে, তারপর গোসলে যাব। হুম, আর থাকতে হবে না, অনেক কাজ হয়েছে। এবার গোসলে যাও তাড়াতাড়ি। দিল্লুবা বেগমের করা আদেশের বিপরীতে রান্নাঘরে সে আর দাঁড়ালো না। একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারজাদ মাত্রই এসেছে অফিস থেকে। প্রয়োজনীয় সব জিনিসপত্র টেবিলে রেখে নিচের রুমে এলো সে। দরজা পার হয়ে ভেতরে গিয়ে দাঁড়ালো। ব্রু যুগলের মাঝে পড়ল তিনখানা ভাঁজ। সামনেই দাঁড়ান কলাপাতা রঙের সুতির শাড়ি গায়ে রমণীতে চোখ আটকালো তার। হাতের ব্যাগটা আস্তে করে রাখলো বিছানার উপর। তারপর এগিয়ে গেল। প্রিয়তা আলমারি খুলে দাঁড়িয়ে কিছু একটা করছে। ফারজাতের উপস্থিতি সে এখনো টের পায়নি। আচমকা শাড়ির আঁচল ভেদ করে উদয়ের উষ্ণ স্পর্শে চমকালো সে। ভয়ে পিছিয়ে যেতে নিলে একটা শক্ত পেটানো শরীরে পিঠ ঠেকলো তার। বুঝলো মানুষটা তারই। ফারজাত ততক্ষণে দুই হাতের বাঁধনে আটকে নিয়েছে তাকে। ঘাড়ের উপর থুতনি ঠেকিয়ে বলে, এমন করলে আমি কাজ করব কি করে? কি করেছি? শাড়ি পরেছ, অন্যায় করেছো বড্ড। অন্য কাজে এবার মনোযোগ কিভাবে দিব বলো তো? ঘুরে দাঁড়ালো প্রিয়তা। ফারজাতের হাত তার কোমর ছুঁইল। প্রিয়তা বলল, মাঝে মধ্যে সব কাজ ফেলে একটু বউকে মনোযোগ দিলে কিছু হয় না। ফারজাত হাসলো, বলল, মনোযোগ দিলে তো তোমারই বিপদ, তখন সারাদিনের জন্য যে আটকা পড়বে। প্রিয়তা লজ্জা লাল হলো, মাথা নুয়েই বলল। আটকা পড়তে আমার আপত্তি নেই। ফারজাত কাছে টেনে নিল তাকে, মিহি সুরে বলল, সত্যি নেই তো? না। প্রিয়তা ক্ষীণ আওয়াজে বলল। ফারজাত অনুমতি পেল বোধহয়। নিজেকে আর সংযত রাখতে পারল না। প্রেয়সীর কম্পিত চঞ্চল ওষ্ঠে যেন এক ভয়ানক মত্ততা দেখছে সে। তাই সময় খোয়ালো না আর। প্রমাণ করতে ব্যতিব্যস্ত হলো যে এই চঞ্চল ঠোঁট তার ভালোবাসাতেই আটকা পড়বে কেবল। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই প্রিয়তা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। লুৎফা বেগমও শক্ত বাঁধনে মেয়েকে বুকের সাথে মেশালেন। এগিয়ে এলেন দিলরুবা বেগম। সবার সাথে কৌশল বিনিময় করলেন। তারপর ভেতরে গেলেন সবাইকে নিয়ে। ড্রয়িং রুমে বসেছে সবাই। দিলরুবা বেগম অনেক নাস্তা এনে রাখলেন। প্রিয়তা বেড়ে বেড়ে দিল সব। লুৎফা বেগম অপলক চোখে চেয়ে ভাবলেন মেয়েটা তার পুরো দোস্তর সংসারী হয়ে উঠেছে। খুশি হলেন তিনি। আশেপাশে চেয়েই জিজ্ঞেস করলেন, মমি কোথাও? ওকে দেখছি না যে। দিলরুবা বেগম প্রিয়তাকে বললেন, প্রিয়তা, মমিকে নিয়ে এসো তো। মেয়েটার এত লজ্জা, কি আর বলবো। নিহাল হাসলো আড়ালে। লুৎফা বেগম বললেন, বিয়ের কথা শুনলে সব মেয়েরাই এমন লজ্জা পায়। কি ব্যাপার মমি, নিচে না গিয়ে রুমে কি করছো? সবাই এসে পড়েছে তো। মমি তাকালো, চোখ মুখ শুকনো। প্রিয়তা এগিয়ে গেল, উদ্বিগ্ন সুরেই বলল, অসুস্থ তুমি? শরীর খারাপ লাগছে? মমি মাথা নাড়িয়ে বলল, না। তবে তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মাথা নোয়ালো মমি, বলল। আমি লজ্জা পাচ্ছি। প্রিয়তা মাথা চাপড়ে বলল, হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এত লজ্জা পাওয়ার কি আছে? মেয়ে বিয়ে তো সবারই হয়। কি জানি আমি এত লজ্জা পাচ্ছি কেন। নিচে চলো তো, সব লজ্জা শেষ হয়ে যাবে। ভাইয়া তোমার জন্য ওয়েট করছে তো। লজ্জা শেষ হলো না, বাড়ল বরং। মমির লাল লাল গাল টেনে দিয়ে প্রিয়তা বলল, আহারে লজ্জাবতী ননদি আমার, চলুন। আমার ভাইয়ের কষ্ট আমার সহ্য হচ্ছে না আর। ওহ ভাবিজান, তুমিও বেশি বেশি করো। কয়দিন পর ননদ হব, তখন আরো বেশি বেশি করব। এখন চলো তো এবার। মমিকে নিয়ে নিচে নামলো প্রিয়তা। নতুন বউয়ের মতো নত যেন মমির। নিচে গিয়ে সালাম দিল সবাইকে। লুৎফা বেগম বললেন, আমার পাশে বসো মা।
মমি লুৎফা বেগমের পাশেই বসলেন। লুৎফা বেগম তাকালেন তার দিকে, বললেন, এই মমিকে আমার পছন্দ না। সবাই চমকে তাকালো। মমি আটকে উঠল যেন। প্রিয়তা বিস্ময়াবিষ্ট সুরেই বলল, মা কি বলছো এসব? আমার যে মমিকে পছন্দ হয়েছিল ওই মেয়েটা তো খুব চঞ্চল প্রাণবন্ধন ছিল, ওর মতো চুপচাপ শান্ত ছিল না। আমার ওই মমিকেই পছন্দ, এই মমিকে না। স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই। দিল্লুবা বেগম হাসলেন সেই কথা শুনে। মমিও হাসলো ঠোঁট চেপে। দিল্লুবা বেগম বললেন, ওই মমি যদি পাস তবে তোর মাথা শেষ হয়ে যাবে। এখন যেমন আছে তেমনই খুশি থাক। মমি মুখ কালো করে বলল, মোটেও না আম্মি, তুমি বাড়িয়ে বলছো কেন? আমি কি তোমাকে এতই জ্বালাই? সেই কথা কি আর বলে শেষ করা যাবে? উফ। মমি নাক মুখ কুঁচকে প্রিয়তার দিকে চাইলো, বলল, ভাবিজান, তুমি বলো তো আমি কি বেশি জ্বালাই? মোটেও না, তোমার মতো লক্ষ্মী মেয়ে আর দুটো হয় নাকি? হ্যাঁ, আমি সেটা জীবনেও বুঝবে না। আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না। ধরে নিন পৃথিবীর সেরা মেয়েটা আপনার পুত্রবধূ হতে চলেছে। লুৎফা বেগম হেসে বললেন। ধরতে হবে না, আমি নিশ্চিত। সবাই হাসলো। মমি বলল, দেখেছো আম্মি, আন্টিও আমার মূল্য বুঝছেন, খালি তুমি বুঝো না। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। তোমার মূল্য যেমন ওনারা বোঝেন তেমনি তোমাকেও ওনাদের সমপরিমাণ মূল্য দিতে হবে। কোনো অভিযোগ যেন আমি কোনোদিন না শুনি। লুৎফা বেগম আশ্বস্ত করেই বললেন। চিন্তা করিস না রুবা, মেয়ে নিয়ে যাচ্ছি আমি, ছেলের বউ না। দিল্লুবা বেগম খুশি হলেন, বললেন, আমি জানি তোর কাছে আমার মেয়ে থাকা মানে আমি নিশ্চিন্ত। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো রুমে। মমির ঘুম আসছে না। উঠে বসলো সে। ঘড়িতে দেখলো 1টার কাছাকাছি সময়। জেগে থাকলে খিদে লাগে। তারও লাগলো। নিহালরা আসার সময় মিষ্টি এনেছে কয়েক প্রকারের। মমির এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই অত শত না ভেবে ঘর থেকে বের হলো সে। আস্তে ধীরে গেল ডাইনিং রুমে। ড্রয়িং রুমটাও লাগানো, পর্দা দিয়ে আলগা করা শুধু। মমি আস্তে করে ফ্রিজ খুলে একটা মিষ্টির প্যাকেট বের করলো। বাহ, মিষ্টি দেখে খিদে বাড়ল তার। একটা মিষ্টি তুলে মুখে পুরে নিল, অন্য একটা হাতে নিয়ে ঘুরতেই তবজা খেলো সে। খাওয়া রেখে বোকার মতো চেয়ে রইল কেবল। বুকের উপর হাত ভাঁজ করলো নিহাল, বলল, মুখেটা শেষ করুন আগে, তারপর না হয় আমাকে দেখবেন। মমি দ্রুত মুখের মিষ্টিটা গিলল, বলল, আপনি এই সময় এখানে? ভাগ্যিস ছিলাম, নয়তো জানতেই পারতাম না এই বাড়িতে এত বড় একটা চোর আছে। সরি চুন্নি। মমি তেড়ে এসে বলল, কে চোর আর কে চুন্নি? এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমি যখন যা খুশি খাবো। আপনার কি? আর আপনি না ঘুমিয়ে এখানে কি করছেন? পাহারা দিচ্ছিলাম, আর দেখুন চুন্নিকে পেয়েও গেলাম। আবার? মমি খেপলো। নেহাল মজা পাচ্ছে বেশ, বলল, হাতেরটা খান, পড়ে যাচ্ছি। মমি সেটা প্যাকেট রেখে দিল, বলল, খাবো না। নেহাল এগিয়ে এলো, মিষ্টিটা তুললো প্যাকেট থেকে। মমির দিকে এগিয়ে দিয়েই বলল, নিন, আমি খাইয়ে দিচ্ছি। খাবো না আমি। রাগ করছেন বুঝি? না। নেহাল আরেকটু এগিয়ে এলো, মমির কানের কাছে মুখ নিয়েই বলল, মিষ্টি চুরি করছেন বলে না হয় চুনি বললাম না, কিন্তু মন যে চুরি করে বসে আছেন সেটার বেলায় কি বলবো? চুন্নি বললে এবার নিশ্চয়ই অন্যায় কিছু হবে না, তাই না? শেষের লাইনটুকু নিহাল এত কাছে এসে বলল যে তার ঠোঁট মমির কান ছুঁয়েছে। লজ্জায় অস্বস্তিতে মমির মরে যাবার মতো অবস্থা। মমি বলল, আমি রুমে যাচ্ছি। মমি যাওয়ার জন্য পা বাড়াতে নিহাল তার হাত টেনে ধরল, বলল, আমি যেতে বলিনি। মমি আশেপাশে তাকালো একবার, ক্ষীণ সুরেই বলল, বাড়ির কেউ দেখলে আবার খারাপ ভাববে। 2 দিন পর আমার বউ হতে চলেছেন, এখন এইটুকু খারাপে আমার কোনো কিছু যায় আসে না। সে মমিকে টেনে এনে মিষ্টিটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে তারপর যাবেন। মমি আর বারণ না করে খেয়ে নিল। নেহাল কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এখন যতটুকু মিষ্টি খাচ্ছেন বিয়ের পর তার দ্বিগুণ আমাকে ফিরিয়ে দিতে হবে।
এই কথা শুনে সঙ্গে সঙ্গে বিস্ময় খায় মৌমি। কাশতে আরম্ভ করে। নেহাল দ্রুত পানি আনে তার জন্য। পানি খান, এটুকুতে বিশ্রাম খায় কেউ? মমি ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে জোরে নিঃশ্বাস ফেলল। নেহালের দিকে চেয়ে বলল, আপনি ঘুমাতে যান তো, আমাকে খুব জ্বালাচ্ছেন। আর আপনি যে আমার সব ঘুম নিয়ে বসে আছেন, আমি একবারও অভিযোগ করেছি? মমি রা হারায়, কি বলবে আর বুঝতে পারে না। নেহাল নিজ থেকেই বলে, থাক, আর কষ্ট করতে হবে না, ঘুমান গিয়ে। মমি মাথা হেলালো। ফিরে যাওয়ার জন্য ঘুরতে নেহাল বলল, এখন আমার ঘুমগুলো নষ্ট করার শোধ বিয়ের পর তুলব সব। মমি ভ্রু কুঁচকে তাকাতে সে হেসে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। মমি কবুল বলার পালা। মেয়েটার শরীর কাঁপছে। প্রিয়তার হাতটা ধরে আছে শক্ত করে, চোখ টলমল জল, কিঞ্চিত খোলা ঠোঁটে মৃদু কম্পন। প্রিয়তা ধীর সুরেই বলল, মমি কবুল বলো। মমি বলতে চাইছে, পারছে না। কি একটা যেন আটকে আছে গলায়। একটু তাকালো পাশে, মাকে খোঁজার চেষ্টা, কিন্তু মা তো এখানে নেই। চাদরের ওপাশ থেকে কাজী সাহেব উদ্যুতে বললেন। বড় বড় নিঃশ্বাস ফেলছে মমি। এই যে কালকেও যে মেয়েটার লজ্জায় লাল হচ্ছিল, আজকে সে ভয়ে কুপোকাত। তাও চেষ্টা চালালো, বলতে তো হবে। ঠোঁট নাড়িয়ে অতি ক্ষীণ সুরেই বলল। তারপর বলল আরো দুবার। ব্যাস, বিয়ে সম্পূর্ণ। সবাই একসঙ্গে বলে উঠল আলহামদুলিল্লাহ। প্রিয়তা খুশি হয়ে জড়িয়ে ধরল মমিকে। মমি নিঃশ্বাস ফেলল জোরে। এই ছোট্ট একটা শব্দ বলতে গিয়ে দম যেন আটকে আসছিল তার। পুরুষ লোকেরা ঘর থেকে বের হয়ে যেতে লুৎফা বেগম আর দিলরুবা বেগম সেই ঘরে এলেন। মাকে দেখে জড়িয়ে ধরল মমি, কেঁদে ফেলল। দিলরুবা বেগম সংযত করলেন নিজেকে। কাঁদবেন না, একটুও না। আজ যে তার খুশির দিন। বেশ অনেকক্ষণ যাবৎ গেটের সামনে দাঁড়িয়ে আছেন লোকটা। তার ভাবমূর্তি দেখে বোঝার জো নেই তার ভিতরে কি চলছে। হাতের দিকে চেয়ে দেখলেন, হাত যুগল ঘামা, কপালেও ঘাম। পকেট থেকে রুমালটা বের করে মুছে দিলেন। এতগুলো বছর নিজেকে দমিয়ে রাখলেও আজ যেন পারছেন না। একবার ভেতরে যেতে বড্ড অস্থির হচ্ছে মন। জানে তিরস্কার ছাড়া আর কিছুই পাবেন না, তাও আজ একবার যাবেনই। মনের সাথে বিশাল যুদ্ধ থামিয়ে পা রাখলেন গেটের ভিতর। এগিয়ে গেলেন ধস্ত পায়ে। বাড়ির ঠিক মেইন দরজার সামনে গিয়ে থামলেন। বাহিরে জুতা বেশ। খানিকটা এগোতেই দেখলেন বসার ঘরে বেশ কয়েকজন লোক। তিনি কাউকে চেনেন না। অস্বস্তির মাথা চাড়া দিয়ে উঠল এবার। তাও ভেতরে প্রবেশ করলেন তিনি। একটু এগিয়ে এসে সোফার কাছটায় দাঁড়ালেন। কাউকে কিছু বলার জন্য মুখ খোলার আগেই সিঁড়ির দিকে চোখ গেল তার। সিঁড়ি বেয়ে নেমে আসা মেয়েটাকে তার চেনা লাগলো খুব। তিনি চেয়ে রইলেন ভ্রুকুসকে। সিঁড়ির শেষ অংশে এসে থমকে দাঁড়ালো প্রিয়তা। সোফার কাছটায় দাঁড়ান লোকটাকে তার চিনতে সময় নিল না এক সেকেন্ডও। চমকালো সে, ভীত হলো, রাগে ফুঁসে উঠে বলল, আপনি এখানে? এতক্ষণে মনে পড়ল তার, এই মেয়েটা তো সেই মেয়েটা যার জন্য এত কাহিনী। কিন্তু এই মেয়ে তো বাংলাদেশে চলে গিয়েছিল। তবে এখন এখানে কি করছে? এত সব প্রশ্নের ভিড়ে প্রিয়তার করার প্রশ্নের উত্তর দিতে বেমালুন ভুলে বসলেন তিনি। প্রিয়তা উত্তর না পেয়ে ক্ষিপ্ত হলো। সে বলল, কি হলো, কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন আপনি? ওই রুমে প্রিয়তার বাবাও ছিলেন। তিনি উঠে এসে প্রিয়তার পাশে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, কে উনি প্রিয়তা? প্রিয়তা নিজের রাগকে সংযত করেই বলল, ওয়াদির বাবা। অলিউল সাহেব অবাক হয়ে তাকালেন, বললেন, উনি এখানে কি করছেন? সেটাই তো জানতে চাইছি আমি, কিন্তু দেখো ওনার মুখে তো কোনো রায় নেই। আহমেদ তজ্জোয়ার জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে এসে যে এই মেয়ের মুখোমুখি হবেন তিনি সেটা ভাবেননি। এখন আর বলার মতো কথা খুঁজে পাচ্ছেন না তাই। প্রিয়তা বলল, আশ্চর্য, আপনি কথা বলছেন না কেন? তাও লোকটার মাঝে কোনো হেলদোল না দেখে সে এবার ফারজাদকে ডাকতে আরম্ভ করলো। ফারজাদ, ফারজাদ। ফারজাদ মোমের রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে আসতেই পা থেমে যায় তার। শরীরের রক্ত গরম হয়ে ওঠে, কপালের রগ ফুলে ওঠে সঙ্গে সঙ্গে। দ্রুত নেমে আসে সে, বাস খায় সুরে বলে ওঠে, এই লোকটা এখানে কি করছে? প্রিয়তা বলল, আমিও তো তাই জানতে চাইছি, কিন্তু উনি উত্তর দিচ্ছেন না। ফারজাদের চোয়াল শক্ত হয়ে আসে। লোকটাকে দেখলেই পুরনো সব স্মৃতি তাজা হয়ে ওঠে তার। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে,
কি চাই আপনার এখানে? আহমেদ তজওয়ার কিছুটা সাহস করলেন, কম্পিত সুরেই বললেন, না না মানে একবার দেখা করতে এসেছিলাম। দেখা? আপনি এই বাড়িতে কার সাথে দেখা করতে এসেছেন আহমেদ তাজওয়ার? এই বাড়িতে আপনার কে থাকে? আহমেদ তজওয়ারের কণ্ঠস্বর কাঁপছে। তার ছেলে, তার প্রথম সন্তান, কি বজ্র কণ্ঠে জবাব চাইছে তার কাছে। তাকে চুপ থেকে আরো খেপল ফারজাদ, বলল, চুপ করে আছেন কেন? কথা বলুন, কার সাথে দেখা করতে এসেছেন? আহমেদ তজওয়ার মাথা নোয়ালেন, বললেন, তোমাদের সাথে। ফারজাদ রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। প্রিয়তা ভ্রু কুঁচকালো তা শুনে। আহমেদ তজওয়ার ফারজাদের সাথে কেন দেখা করতে আসবে? তাদের কোনো ক্ষতি করতে? ফারজাদ বলল, এক্ষুনি বেরিয়ে যান। দ্বিতীয়বার আর এই বাড়িতে পা রাখার সাহস দেখাবেন না। আহমেদ তাজওয়ার অসহায় চোখে এদিক ওদিক দেখছেন। তার দু চোখ যে অন্য কাউকে খুঁজছে। কোথায় সে? কেন এসে তার সামনে দেখা দিচ্ছে না? হ্যাঁ, কি হলো, শুনতে পান নাই আপনি? বেরিয়ে যেতে বললাম তো। ফারজাদের চেঁচানোর শব্দ মমির ঘর অব্দি গেল। সেই রুমেই ছিল সবাই। নিহাল বলে উঠল, ফারজাদদের গলা না? এত জোরে কার সাথে কথা বলছেন? দিলরুবা বেগম চিন্তিত হয়ে বললেন। হ্যাঁ তাই তো, দাঁড়াও আমি দেখে আসছি। দিলরুবা বেগম সিঁড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। কি ব্যাপার ফারজাদ, এত জোরে? বাকি কথাটা আর শেষ করতে পারলেন না তিনি। মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের পলক পড়ছে না। আদৌ ঠিক দেখছেন তো? ফারজাদ মায়ের দিকে তাকালো, ঢোক গিলল। সে কখনোই চায়নি এই লোকটি আবার মায়ের চোখে পড়ুক। দিল্লুবা বেগমের শরীর যেন জমে গিয়েছে। কথা বের হচ্ছে না কোনো। শুধু কম্পিত সুরে এইটুকু বললেন। উনি এখানে কি করছেন ফারজাদ? ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ছেড়েই বলল, আপনি ভেতর যান, আমি দেখছি। দিল্লুবা বেগম ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আহমেদ তাজওয়ার ডাকলেন তাকে। দিল। মনে হলো কেউ যেন একটা ধারালো ছুরি দিয়ে বক্ষ ছেদ করছে তার। বুকের ভেতরটা তীব্র ব্যথায় কুকড়ে উঠল। প্রিয়তা হতভম্ব হয়ে চেয়ে আছে। এই লোকটা তার শাশুড়িকে দিল বলে ডাকছেন কেন? তারা কি পূর্ব পরিচিত? আহমেদ তাজওয়ার আকুতি সুরে বলল, দিলরুবা, আমার তোমার সাথে একটু কথা আছে। না, আম্মির সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। আপনি চলে যান এখান থেকে। আমাকে 2 মিনিট সময় দাও বাবা। ফারজাদ দাঁতে দাঁত চেপে বলল, একদমই না। 2 মিনিট কেন, আপনাকে 2 সেকেন্ডও সময় দেব না। বের হন এক্ষুনি। ফারজাদ, আমি। খবরদার আহমেদ তাজওয়ার, নিজের সীমা অতিক্রম করবেন না। আমার আচরণ আরও খারাপ হবার আগেই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে আবার সহ্য হচ্ছে না। দিলরুবা বেগম পাথর বনে দাঁড়িয়ে আছে। এতদিন এতগুলো বছর পর অপ্রিয় মানুষের সেই প্রিয় মুখটা দেখে তার বড্ড যন্ত্রণা হচ্ছে যে। নিচ থেকে আহমেদ তাজওয়ার ফের বললেন, আমাকে 2 মিনিট সময় দিও দিল। কথা দিচ্ছি আর কখনো তোমার সামনে আসবো না। ফের ঘুরে তাকালেন দিলরুবা বেগম। নিজেকে ধাতস্থ রাখার চেষ্টা চালালেন, কিন্তু এত বছর সামলে রাখা মনটাও যে আজ বেসামাল হয়ে উঠেছে। পুরনো ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে অনবরত। কি যে এক যন্ত্রণা! তিনি শান্ত করলেন নিজেকে, গম্ভীর সুরে বললেন, কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। আহমেদ তাজওয়ার, আপনি এখান থেকে চলে যান। আহমেদ তাজওয়ার অসহায় সুরে বললেন, একটা সুযোগ কি দেওয়া যায় না দিল? না, কোনো সুযোগ দেওয়া যায় না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে বেরিয়ে যান এখান থেকে। আহমেদ তাজওয়ার দীর্ঘশ্বাস ফেললেন। এমন কিছু হবে ভেবে নিয়েই এখানে এসেছিলেন তিনি। কথা বাড়ালেন না আর, চুপচাপ বেরিয়ে গেলেন। দরজার কাছে গিয়েও ফিরে তাকালেন আরেকবার ফারজাদের দিকে। ফারজাদ শক্ত চোয়ালে চেয়ে আছে তার দিকে, অথচ আজ ওনার দৃষ্টিতে মায়া, হাহাকার আর কষ্ট। পুরো বাড়ির দিকে তাকালেন একবার। বাড়িতে মানুষ সবাই বেশ সেজে গুজে আছে। কোনো অনুষ্ঠান বোধ হয়। একবার খুব করে জানতে ইচ্ছে করলো তার ছোট্ট মেয়েটা কোথায়। তাকে একবার কাছ থেকে দেখতে ইচ্ছে করছে যে, কিন্তু আর সাহস করে উঠতে পারলেন না, চলে গেলেন। প্রিয়তা ফারজাদের দিকে চাইলো। তার চোখ মুখ এখনো শক্ত কঠিন। সে জিজ্ঞেস করলো, ওই লোকটা মাকে কিভাবে চেনে? ফারজাদ প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার চোখে মুখে খেলা করছে এক গাদা প্রশ্নের রেশ। ফারজাদ বুঝতে পারছে না কি জবাব দিবে। তাকে চুপ দেখে প্রিয়তার দুশ্চিন্তা বাড়ল। মনে পড়ল তার আফসারের কথা। সে বলেছিল ফারজাদ আর ওয়াদিন নামের পদবী এক।
তার উপর ওয়াদির বাবা আহমেদ তাজুয়া দিলরুবা বেগমকে যেভাবে সম্বোধন করলেন, মনে হলো খুব পরিচিত দুজন।